অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শপথ গ্রহণ করেছেন গতকালকে রাষ্ট্রপতির কাছ থেকে। শপথ গ্রহণ শেষে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি কথা বলেছেন, যেই কথায় আটকে গেছি আমি। পুরনোদের পুরনো চিন্তা দিয়ে কিছু হবে না। দেখেন, আমি কথাটা আবার রিপিট করছি, পুরনোদের পুরনো চিন্তা দিয়ে কিছু হবে না। তাই এখন নতুনদের দরকার। আরো একটা লক্ষণীয় বিষয় আপনারা দেখছেন, সমন্বয়কারীদের দুইজন উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন বলতে হয়েছেন, এবং সার্জিস সহ আরো অনেকেই বাইরে আছে। আচ্ছা, সমন্বয়কারীদের দুইজন উপদেষ্টার মণ্ডলীর সদস্য খুব স্বাভাবিক, এতে কোনো সমস্যা নেই। কিন্তু সার্জিসকে নিয়ে অনেকের একটা প্রশ্ন, যে এত মেধাবী একটা ছেলে কেন সে উপদেষ্টা মণ্ডলীতে আসলো না। অনেক সমন্বয়কারী যারা যারা ছিলেন তারা সবাই কম বেশি মেধাবী। একটা তথ্য আমি পেয়ে আমার খুব ভালো লাগছে, যে 64টি জেলায় 64 জন সমন্বয়কারী ছিলেন। এখন 3 মাস সময় পেয়েছে এই তত্ত্বাবধায়ক সরকার। এই 3 মাস সময়ে একটা জিনিস কিন্তু গোপনে গোপনে তৈরি হয়ে যাবে, যেটা আমি ফিল করছি। আপনারা কতটা ফিল করছেন আমি জানি না। এই সার্জিস একটা তৃতীয় দল তৈরি করবেন, যে তৃতীয় দলটি হবে তরুণ নির্ভর। সেই তৃতীয় দলে এই 64 জেলার 64 জন সমন্বয়কারী থাকবেন। এই সার্জিস হবেন সেই তৃতীয় দলের প্রধান। এবং তৃতীয় একটি দল, তরুণ একটি দল বাংলাদেশে রাজনীতিতে আসতে চলেছে। সেই তরুণ দলের নাম কি হবে, সেই তরুণ দলের প্রধান কে হবে, সেই তরুণ দলের সভাপতি কে হবে, সেই তরুণ দলের লোগো কি হবে, সেই তরুণ দলের ভবিষ্যৎ কি হবে, এটা আমরা অনেকেই অনিশ্চিত এই বিষয়ে। কিন্তু একটা বিষয় পরিলক্ষিত হচ্ছে, আমাদের এই সুশীল সমাজের অনেকেই তরুণদের নেতৃত্বে শঙ্কা প্রকাশ করছে, অথচ এই তরুণরাই এই সরকার পতন করেছে। যখন এই তরুণরা সরকার পতন করছিল, তখন সেই সুশীল সমাজের যারা যারা শঙ্কা প্রকাশ করছে তারা প্রত্যেকেই ঘরে বসেছিল। তারা আজ বলছে যে এই তরুণদের তো বিএনপির মতো বহু বছরের রাজনৈতিক অভিজ্ঞতা নাই, এই তরুণরা তো রাজনৈতিকভাবে অত শক্তিশালী নয়, এই তরুণরা কিভাবে রাজনৈতিক শক্তি মোকাবেলা করবে, রাজনৈতিকভাবে দেশকে পরিচালিত করবে, এই ধরনের কথাবার্তা অনেকে বলার চেষ্টা করছে। তাদের জন্য একটা ছোট্ট জবাব কিন্তু অনেক বড়, সেটা হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই শপথ গ্রহণ শেষে যে কথাটি তিনি বলেছেন, যে পুরনোদের পুরনো চিন্তায় এই দেশে আর কিছুই হবে না। তো সেই সমস্ত যারা ব্যক্তিবর্গ আছেন, যারা ভাবছেন এই তরুণদেরকে দিয়ে কি হবে, তারা বেসিক্যালি ভয়ে আছেন যে তারা আর ক্ষমতায় আসতে পারবে না। যারা এই চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান, এমপির ছেলে এমপি, একটা দলের সভাপতির ছেলে আবার সভাপতি, সেক্রেটারি, এইভাবে যে বংশ পরম্পরায় বাংলাদেশের রাজনীতির যে প্র্যাকটিসটা হচ্ছিল, সেই প্র্যাকটিসে একটা ধাব্বা লাগতে চলেছে। এবং আমার কাছে এই বিষয়টা খুবই ভালো লাগছে। আমি আমার ভোটাধিকার প্রয়োগে আমি আমার এলাকায় আমি একজন তরুণ এমপিকে আমি ম্যান্ডেট দিব। হয়তো এই সমন্বয়কারীদের কেউই একজন থাকবে সেই এমপি পদে। আমি চাই না আর কোনো পুরনো রাজনীতিবিদ আবার আসুক, আবার লুটপাট করুক। তাদের স্বভাব কিন্তু পাল্টায় নাই। আপনারা দেখেছেন, দেশের নতুন বিজয় দিবসের দিন থেকেই তারা তাদের শোডাউন শুরু করেছে। তারা এই যে লুটপাট, এই যে ধ্বংসযজ্ঞ, এগুলো ঠেকানোর জায়গায় এগুলো উস্কায়া দিছে। আপনাদের যদি সেই রাজনৈতিক ক্ষমতাই থাকতো, আপনাদের যদি সেই রাজনৈতিক দূরদর্শিতাই থাকতো, তাহলে এই সমস্ত লুটপাট ধ্বংসযজ্ঞ ঠেকানোর কাজে আপনাদেরকে দেখা যায়। লক্ষ্মীপুরে শুধুমাত্র একটা ঘটনা ঘটেছে, সেখানে বেগমগঞ্জ, সেখানে থানার দায়িত্ব নিয়েছে লক্ষ্মীপুরের ছাত্রদল, লক্ষ্মীপুরের বিএনপির কর্মীরা। এই একটা ঘটনা শুধুমাত্র আমার কাছে
চোখে লেগেছে যে সেখানে ছাত্ররা থানার দায়িত্ব নেয় নাই, দিছে ছাত্র দল। অবশ্যই সেখানে আমার ধারণা ছাত্ররা গিয়েছিল, সেই ছাত্রদেরকে হটিয়ে ছাত্র দলকে বসিয়ে ক্যামেরার সামনে যেভাবে ধরা হয়েছে সবাইকে, একেবারে বসার জায়গা নাই তীর পরিমাণ। আপনারা কি দেখেছেন যে কোনো ছাত্ররা থানার দায়িত্ব নিয়ে ভিডিও করে এইভাবে দেখাইছে যে আমরা এখন থানার দায়িত্ব নিছি, এই থানা এখন নিরাপদ? এরকম কোনো ভিডিও দেখেছেন? কিন্তু ওই যে ছাত্র দলের সেই ভিডিওটা তাই প্রকাশ করছে যে তারা কিন্তু শো অফ করছে, শো ডাউন করছে যে তারা দেশটাকে আবার আগের মতো করেই চালাবে। ভুল। যারা এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে বসবাস করছেন ভুল করছেন। ছাত্ররা যেই হাতে দেশের দায়িত্ব নিয়েছে, সেই হাত, যেই হাত রক্তাক্ত হয়েছে, সেই হাত, যেই হাত ন্যায়ের লাঠি হাতে তুলে নিয়েছে, সেই হাত, যেই হাত ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য মুষ্টিবদ্ধ করে আছে, সেই হাত যতদিন বাংলাদেশে আছে ততদিন এই পুরনো রাজনৈতিক মতাদর্শে বাংলাদেশ আর পরিচালিত হবে না। এই সার্জিস কেন বা উপদেষ্টা মন্ডলীর মধ্যে নাই, আপনারা কি একবার ভেবেছেন? যদি কেউ উপদেষ্টা মন্ডলীতে থাকার কথা তাহলে তো সার্জিসেরই থাকার কথা ছিল, কিন্তু সার্জিস সেখানে নাই। কারণ সার্জিস সেই দল সংঘবদ্ধ করছে, সেই তরুণ দল, যে তরুণ দল ভবিষ্যতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। এই উপদেষ্টা মন্ডলীর ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেন বলেছিলেন যে বাংলাদেশের একটি নাগরিক যদি 18 বছরে ভোট দিতে পারে তাহলে সে 18 বছরে এমপি হতে পারবে না কেন? সম্ভবত একটা কন্টেন্টে দেখলাম, সম্ভবত এমপি হওয়ার জন্য 25 বছর বয়সের যে একটা সাংবিধানিক নিয়ম আছে, সেই 25 বছরের সীমাটা কমিয়ে সেটা 20 বছরে নিয়ে আসবে। এবং সেটা যদি হয় তাহলে বাংলাদেশের যেসব মেধাবী ছাত্ররা আছে, যেসব ছাত্ররা দেশের কাণ্ডারি হতে পারে, যেসব ছাত্ররা দলের যারা নেতৃস্থানীয় পর্যায়ে থাকে তাদের একটা সাপোর্ট নিয়ে ধীরে 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 এই যে ছাত্রদের ক্যাডার হয়ে এক হত্যা, ঘুম এগুলো পরিচালনা করতে 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 একটা এমন একটা বয়সে চলে যায় যে বয়সে সে গিয়ে আর এমপি হওয়ার জায়গা থাকে না। যখন তাদের মেধা নষ্ট হয়ে যায়, যখন তাদের মানসিকতা ধ্বংস হয়ে যায়, ঠিক সেই পর্যায়ে গিয়ে তারা এমপির ম্যান্ডেট পায়। কিন্তু একটা ছাত্র যখন রাজনীতিতে ঢুকে তখন কিন্তু তার মন থাকে সৎ, পবিত্র। তাকে ব্রেন ওয়াশ করে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়ে তাকে এমপির টিকিট ধরায় দেওয়া হয়, তখন আর সে সৎ থাকতে পারে না। তখন সে এই তার নেতার জন্য এমন এমন অসৎ কাজে সে নিজেকে নিয়োজিত করতে পারে যেটা তার বিবেক আর তখন তাকে দংশন করে না। সো আমি মনে করি এই তরুণ সমাজের হাতেই আসলে বাংলাদেশের মুক্তি। এই তরুণরাই পারবে বংশ পরম্পরায় যে রাজনীতি, সেই রাজনীতি থেকে বাংলাদেশে মুক্তি দিতে। এই দেশে কোনো প্রধানমন্ত্রী যেন একবারের বেশি না থাকতে পারে, এই দেশে কোনো প্রধানমন্ত্রীর সন্তান যেন বংশ পরম্পরায় প্রধানমন্ত্রী না হতে পারে, সেই বিষয়টা নিশ্চিত করতে পারবে শুধুমাত্র এই তরুণরাই। আমি সার্জিসদের পক্ষে। যেই দলই তারা গঠন করুক, যেই দলের ব্যালট নিয়ে তারা আসুক, আমি সেই ব্যালটেই ভোট দিব। আপনি বা আপনারা কে কি ভাবছেন একটু কমেন্ট করে জানাবেন।